হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য তোকে চাই গল্পের পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠলেন আমি যেন ফোনের লোকেশন অন রাখি, ওনারা ট্রেস করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। একটা আশার আলোর কিরণ উকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে। নিজেই তো একটা বাচ্চা, আমি মাত্র 17 বছর বয়স, কতই বার বড় হয়েছি। ভয় হাত পা কাঁপছে, চারপাশে কারো সারা শব্দ নেই। এই সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমায়? তার ওপর উনি কী করবো কিছুই বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। বাংলা সিনেমার দরদি নায়িকা শাবানার মতো অনেক চেষ্টা করেও শাড়ির আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটাই বিগড়ে গেল। ধ্যাত, সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়তে পারি না আমি? শুভ্র ঠিকই বলে, আমি আসলেই একটা মগা। শুভ্রর পাশে বসে এক মনে এইসব ভাবছিলাম। হঠাৎ কি যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম, অনেক খুঁজে একটা রুমালও পেলাম। ব্যাস হয়ে গেল। রুমাল ভিজে ওনার কপালে রেখে ওনার বলা কথাগুলোই ভাবছিলাম। একটা মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে? নীলিমা আপু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। নীলিমা আপু আর শুভ্রভাইয়াকে দেখে আমারও বড্ড ইচ্ছে হতো শুভ্রভাইয়ার মতো আমাকেও কেউ এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি শুভ্রভাইয়াকেই পাবো আর শুভ্রভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনো সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড় এসে আনন্দমাখা দিনগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল, স্বপ্নগুলোকে করে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতেই দেখি শুভ্রভাইয়া গেটে দাঁড়িয়ে আছেন। ওনাকে আমার কলেজের সামনে দেখে অবাক হলাম। উনি এখানে কেন? কোনো কাজে এসেছেন কি? আমাকে দেখা মাত্রই উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কিছু বলতে যাব তার আগেই আমার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় আমি ভেবেচাকা খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালেই বুঝতে পারিনি, আর আজ কি বুঝবো? তাই নিজের মাথায় খিচুড়ি না পাকিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা কোথাও যাচ্ছি? ভাইয়া বলুন না, কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি? মা কি জানে? পুরো রাস্তা আমি এমন করেই হাজারো প্রশ্ন করে গেছি, আর উত্তর হিসেবে পেয়েছি এক ঝাঁক নিস্তব্ধতা। প্রায় আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, চলো আমার সাথে। আমি আর কি করতাম, বাধ্য মেয়ের মতো ওনার সাথে বাড়িটায় ঢুকলাম। ড্রয়িং রুমের সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিলেন। আমরা ঢুকতেই এক নজর তাকিয়ে আবার আড্ডায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি খুবই অস্বস্তি ফিল করছিলাম, তবুও শুভ্র ভাইয়ার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। শুভ্র ভাইয়া একটা রুমের দরজা খুলে আমাকে ভেতরে যেতে বললেন। আমিও একটা ভয় নিয়ে রুমের ভেতরে পা রাখলাম। রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরও বেড়ে গেল। বেডের উপর বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা শুভ্র ভাইয়া আমাকে কারোর সাথে বিয়ে টিয়ে দিয়ে দেবে না তো? ব্যাপারটা চিন্তা করতেই ভয়ে শরীর কাঁপতে লাগলো। কি বলবো কিছু ভেবে না পেয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। আমি তখনও একইভাবে ওনার দিকে তাকিয়ে আছি। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়েই রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক কি হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। প্যাকেটটা খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন ড্রেস পরে, কিন্তু আমাকে এই ড্রেস দেওয়ার কারণ কি? উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবেন? যদি তাই হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল? আর এসব বিয়ের কাপড় চোপড়ের বা রহস্য কি? চারিদিকে শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরবো নাকি রেখে দেব। রেখে দেওয়াটা বেটার হবে। আর যদি উনি রেগে যান, তার চেয়ে বরং পরেই নি, কী হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতেই উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবারও সেই আগের স্টাইলে টানা হাঁচড়া করে গাড়িতে বসালেন আমাকে। নিজেকে আমার পুতুল বলে বোধ হচ্ছে। ওনার যেমন ইচ্ছা উনি আমাকে সেভাবেই চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছেন না। নেহাতি উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে গণধোলাই খাতাম। আজীব জনগণ। আরে ভাই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমি কি মানা করেছি? করিনি তো, তাহলে উত্তর দিতে সমস্যাটা কই? যত সব।
নিজের মনেই বকবক করছিলাম, হঠাৎই গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, থামলেন কেন? উনি আমার প্রশ্নটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলে বললেন, ভেতরে যাও। এতক্ষণে আমি সামনের দিকে তাকালাম, এ কি, এ তো নীলিমা আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে আনলেন কেন? আবারও ওনার দিকে প্রশ্নমাখা চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন, ভেতরে গিয়ে নীলির বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর নীলিকে ছাড়া তুমি কেক কাটবা না। তাই তুমি নীলিকে নিতে আসছো, বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথ চেয়ে। যেহেতু তুমি নীলের সাথে ওদের বাসায় কয়েকবার আসছো, আর নীলি তোমাকে ওর স্যারের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছে, সো ওর বাবা মানা করবে না, সহজেই রাজি হয়ে যাবে। আর নীলিকে নিয়ে তুমি বেরিয়ে আসবে, আমি ওখানে ওয়েট করছি, গো নাও। ওনার কথা শুনে আমি ওনার দিকে হাঁ করে তাকিয়েছি। এসবের মানে কি? আমার ভাবনার মাঝে উনি ধমক দিয়ে উঠলেন, কি হলো, যাও। কিন্তু এত ভনিতা করার কি দরকার, আর এত নাটকই বা কেন? তোমাকে যেতে বলছি। আমি আর কিছু বললাম না, রাগে ফুঁসতে ফুঁসতে ভিতরে চলে গেলাম। নীলিমা আপুর বাবা কোনো এক অজানা কারণে খুব ভালোবাসে আমায়। সেই ভালোবাসাকে ব্যবহার করছি ভেবে খারাপ লাগছে, কিন্তু আমার কোনো কিছুই করার নেই। ভেতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে শুভ্র ভাইয়ার শিখিয়ে দেওয়া বুলিয়া উড়ালাম। কাজ হয়ে গেল। নীলিমা আপুর রুমে গিয়ে দেখি সে একদম তৈরি হয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, সব কিছুই প্রি প্ল্যান্ড। একমাত্র আমি এক আহাম্মক যে কিছুই জানি না। নীলিমা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ভাইয়া গাড়িতে ওয়েট করছিল। আমরা বসতেই গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামলো। বাইরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতেই ওনার বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম, যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব কিছু রেডি আছে, তৈরি হয়ে নাও হবু ভাবি, রোদ তোমাকে হেল্প করবে। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলেন, তারপর হালকা সাজগোজ। আপুকে এত সুন্দর লাগছিল কি বলবো, ছেলে হলে হয়তো প্রেমেই পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশ এই, আপুর হঠাৎ করেই কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই গোপন বিয়ের আয়োজন। বাবা অনেক হার্ড, লাভ ম্যারেজ মেনে নেবেন না, তাই এই কাণ্ড, যেন ছেলেকে কাবিননামা দেখিয়ে ভাগানো যায়। আধ ঘন্টার মধ্যেই আপুর সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতেই চোখ আটকে গেল। শুভ্র ভাইয়া অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম রকম ক্রাশ খেলাম। চোখ সরানোর ইচ্ছে না থাকলেও সরালাম, হাজার হলেও অন্যের বর বলে কথা। এদিকে শুভ্র ভাইয়া হাঁ করে নীলিমা আপুকে দেখছে। এই নিয়ে ওনার ফ্রেন্ডরা কি মজাই না করছে। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। আপু আবার ড্রেস চেঞ্জ করে নিলেন। এই অবস্থায় বাসায় গেলে আঙ্কেল নির্ঘাত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শুভ্র ভাইয়াকে সবাই মিলে পিঞ্চ করে চলেছে, আমিও সেসব এনজয় করছি। হঠাৎ নীলি আপুর কথা মনে পড়তেই দেখি উনি পাশে নেই। আশেপাশে তাকাতেই যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। একটা পিচ্চি রাস্তায় বসে কাঁদছে, আর আপু তাকেই তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকে ধেয়ে আসে তা হয়তো তার খেয়ালই নেই। ভয়ের চোটে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পাগুলো অবশ হয়ে আসছে। আমি যেই না সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিতে যাব, অমনি এক প্রকাণ্ড শব্দে আমরা সবাই স্থির হয়ে গেলাম। শুভ্র ভাইয়া 2 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকে নীলি বলে গগনবিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তি পাচ্ছি না। নিজের অজান্তে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। নীলি আপুকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, তাই চোখের সামনে প্রিয় মানুষটির রক্তাক্ত শরীর দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলার বা করার শক্তি আমার নেই। নীলি আপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল হয়ে গেছেন প্রায়। আঙ্কেলও বারবার সেন্স হারাচ্ছেন, কলিজার টুকরা বলে কথা। আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম যেন আপু ভালো হয়ে যায়। সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ ডাক্তার এসে বলল নীলি আপুর জ্ঞান ফিরেছে। কথা শুনে এত খুশি হয়েছিলাম কি বলবো, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। নীলি আপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাঁদছি। একটা অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। কেন গেলাম নীলি আপুকে আনতে? কেন? আমি না গেলে না উনি আসতেন, না এভাবে হারিয়ে যেতেন। সবাই কান্না করছে, কিন্তু শুভ্র ভাইয়া
না, উনি কান্না করছেন না, একদম শক্ত হয়ে বসে আছেন, যেন এখনও একটা ঘোরের মধ্যে আছেন তিনি। নীলে আপুর চলে যাওয়া উনি মেনে নিতে পারেননি, পারার কথাও না। আমি খুব করে চাচ্ছি উনি কাঁদুক, কেঁদে নিজেকে হালকা করুক, কিন্তু না, উনি এক ফোঁটাও চোখের জল ফেললেন না, শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুভ্র ভাইয়া স্বাভাবিক হননি। এরপর তাকে আর হাসতে দেখা যায়নি। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে এইচএসসি এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কীভাবে যায় বোঝাই যায় না। তাই তো দেখতে দেখতে যে কীভাবে 3 মাস কেটে গেল বুঝতেই পারলাম না। সাথে সাথে এইচএসসি এক্সামও শেষ হলো। এর মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম, উস্কো খুস্কো চুল, গালের খোঁচা দাড়িগুলো বড় বড় জঙ্গলের রূপ নিয়েছে, চোখ দুটো লাল হয়ে, হাতে সিগারেট। ওনার চোখে মুখে রাত জাগার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছিলাম সেদিন। বুকের কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল। তারপর এলো আমাদের বিয়ের দিন। আমার এক্সামের পরের দিনই আপুর বিয়ের ডেট ফিক্স করা হলো। শুভ্র ভাই আর এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার মুডে ছিল না, তাই ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হয়। আপুর কাবিন হওয়ার কিছুক্ষণ পর মামু হঠাৎ আব্বু আম্মুকে রুমে ডেকে নিলেন। তার কিছুক্ষণ পর মা আমাকে একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমার রুমে ঢুকলেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা শুধু বলেছিলেন মামুর কাছে মা ঋণী, আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে শুভ্রকে বিয়ে করার মাধ্যমে। কথাটা শুনে আমি শুধু মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি বলছে মা এসব? আমাকে তার ঋণ পূরণে বলে দিয়ে দিচ্ছে মা? চোখ ফেটে কান্না পাচ্ছিল সেদিন। আরে আমারও তো কিছু স্বপ্ন আছে, আশা আছে, সেগুলোর কি কোনো গুরুত্ব নেই? আমি জানতাম শুভ্র ভাইয়া নীলে আপুকে ঠিক কতটা ভালোবাসে, আর আমাকে যে কোনোদিন মেনে নেবে না তাও জানতাম। সব জানার পরও কেন নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিব? কেন? কিন্তু মার চোখে পানির সামনে আমার চোখের পানিটাকে ঢাকতে হলো, আর বসতে হলো বিয়ের পিঁড়িতে। হঠাৎ কিছুর তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটলো।